হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু গল্প কথা। আজকের এপিসোডে যে ঘটনাগুলি রয়েছে বেশ কিন্তু ভয়ের। তবে ঘটনায় যাওয়ার আগে বলতে চাই, যারা এখনও অবধি গল্প কথাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে গল্প কথার পাশে থাকো। এবং বলতে চাই, যারা রেগুলার গল্প কথার ঘটনা শুনছো তাদের বলবো যে ঘটনাগুলি কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। চলে যাচ্ছি আজকের প্রথম ঘটনায়। আজকের যে প্রথম ঘটনাটি আছে লিখেছে শিপ্রা ব্যানার্জি, এবং তিনি ঘটনাটি যেভাবে লিখেছে আমি ঠিক সেভাবেই ঘটনাটি পড়ছি। সাল 2016। ভূতের হাতে চর থাপ্পড় কেউ খেয়েছ কোনো দিনও? আমি সেদিন তেমনই একটা ঘটনা শুনলাম আমার ছেলের বন্ধু অনুভবের কাছে। ও তখন আমেদাবাদে আইডিতে পড়তো। একদিন বন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে কলেজ হোস্টেল থেকে একটু দূরে যেতে হয়েছিল, বাইকে প্রায় 40 মিনিট। জন্মদিনের অনুষ্ঠান খাওয়া দাওয়া শেষ হতে হতে রাত 11টা বেজে গেল। এবার ও যখন বেরোবার জন্য তৈরি হচ্ছে, সেই বন্ধুর মা ওকে বললেন, অনুভব, তুমি এত রাতে হোস্টেলে ফিরবে, তার চেয়ে আজ রাতটা আমাদের এখানে থেকেই যাও না। অনুভব বলল, না কাকিমা, আমার অসুবিধা হবে না, রাতে বাইক চালানোর অভ্যেস আছে আমার। হোস্টেলে ফিরে কালকের পড়া একটু ঝালিয়ে নিতে হবে। কাকিমা বললেন, একান্তই তুমি যখন যাবে আমার একটা কথা শোনো, যেতে যেতে যদি রাস্তায় কাউকে দেখে হাত দেখিয়ে বাইকে লিফট চাইছে, তুমি কিন্তু একদম দাঁড়াবে না, পাশ কাটিয়ে বেরিয়ে যাবে। আমি তখন বলি, সে কি কাকিমা, রাস্তায় তো কারোর কোনো বিপদ হতেই পারে, দাঁড়াবো না কাকিমা। কাকিমা বললেন, তাহলে তুমি নিজেই বিপদে পড়বে। এই রাস্তাটা ভালো নয়, মানে এখানে ভৌতিক উৎপাতের ভয় আছে। অনুভব হো হো করে হেসে উঠল, আমি ভূত পেত বিশ্বাস করি না কাকিমা। এই কথা বলে গেল অনুভব, এগুলো মনের ভুল ছাড়া কিছুই না, আপনি চিন্তা করবেন না, আমি হোস্টেলে পৌঁছে আপনাকে ফোন করে দেব। এই বলে বাইকে স্টার্ট দিল অনুভব। কাকিমার সঙ্গে কথা বলতে বলতে ঘড়ির কাঁটা আরও এগিয়ে গেছে। 11:30 বাজে। থার্ড গিয়ারে বাইক চালাচ্ছে ও। রাস্তা সম্পূর্ণ ফাঁকা, একটা কুকুরও নেই আশেপাশে। এমন সময় ও দেখল দূরে একটা গাছের নিচে একটা লোক দাঁড়িয়ে আছে আর বাইক থামাবার ইশারা করছে, হয়তো লিফট চাই। অনুভবের কাকিমার কথাগুলো মনে পড়ল, কেউ লিফট চাইলে দাঁড়াবে না, পাশ কাটিয়ে বেরিয়ে যাবে। অনুভবও তাই করল, খুব জোরে বেরিয়ে গেল লোকটাকে পেরিয়ে। অনেকটা চলে এসেছে, হঠাৎই বাইকের আয়নায় একটা দৃশ্য দেখে ও ভয়ে শিউরে উঠল। দেখলো সেই লোকটা যেন বাতাসে ভেসে ভেসে ওর পিছু ধাওয়া করছে। ও পরিমরি চড়ে বাইক চালাতে লাগলো যাতে ওই লোকটা ওকে ধরতে না পারে। লোকটাও সমান গতিতে ভেসে আসছে। এতক্ষণে বুঝতে পেরেছে লোকটা কোনো মানুষ নয়। এতদিন ভূত বিশ্বাস করতো না বলে খুব অহংকার ছিল ওর, কিন্তু এখন চোখের সামনে ওর বিশ্বাসের প্রাসাদ যেন হুড়মুড় করে ভেঙে পড়ল। আয়নায় দেখলো লোকটা একদম কাছে এসে গেছে, আর রক্ষা নেই। এই ভাবতে ভাবতে হঠাৎ পিঠে খুব জোরে থাপ্পড় খাওয়ার মতো অনুভব করলো ওর। তারপর কিন্তু লোকটার দেখা গেল না। পিঠটা খুব জ্বালা করে উঠল। ততক্ষণে হোস্টেলের গেটের সামনে পৌঁছে গেছে অনুভব। দারোয়ান গেটের সামনে একটা টুলে বসে খৈনি টলছিল। ওকে দেখে গেট খুলে দিল। এত রাত করলেন কেন ভাইয়া? দারোয়ান জিজ্ঞাসা করে। রাস্তায় কোনো বিপদ নাকি? অনুভব কিছু না বলে দোতলায় ওর রুমে চলে যায়। ও রুমমেট মৈনাক জেগেছিল, পড়াশোনা করছিল। অনুভবের পিঠে এমন একটা অস্বস্তি হচ্ছিল যে সেটা মৈনাকই জানে। মৈনাক বলল, তুই জামাটা খোলতো, দেখে কি হচ্ছে তোর পিঠে। অনুভব তাই করল। ওর খোলা পিঠটা দেখে আতকে উঠল মৈনাক। দেখল পিঠর একটা বিশাল হাতের ছাপ, 5 আঙ্গুল যেন দাগ কেটে বসে গেছে, রক্ত ফুটে বেরিয়েছে।
অনুভব সঙ্গে সঙ্গে ফোন করে কাকিমাকে সব বলল। কাকিমা বললেন, এই জন্যই আমি তোমাকে এত রাতে হোস্টেলে ফিরতে বারণ করেছিলাম। অনুভব বলল, এখন কি করব কাকিমা, আমার পিঠটা তো খুব চলছে। কাকিমা বলল, গঙ্গার জল দিয়ে পিঠটা ধুয়ে নিলে হয়তো জ্বালা কমবে, কিন্তু হোস্টেলে গঙ্গার জল পাবে কোথায়? মৈনাক বলল, আমার কাছে ছোট একটা শিশিতে আছে গঙ্গার জল, আমি বাড়ি থেকে যখন আসি মা দিয়ে দিয়েছিল। সেই জল অনুভবের পিঠে লাগিয়ে দিতেই আস্তে আস্তে জ্বালা কমে গেল। মৈনাক ওর পিঠে অ্যান্টিসেপটিক ক্রিমও লাগিয়ে দিল। কাকিমাকে সব জানিয়ে দিল অনুভব, জ্বালা একদম কমে গেছে। কিন্তু ওই হাতের ছাপটা প্রায় 1 সপ্তাহ ছিল। এটাই ছিল ঘটনা। প্রথম ঘটনাটা কিন্তু বেশ অদ্ভুত ছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও। এবং যারা শেষ অবধি ঘটনা শুনছো তাদেরকে আমি একটা রিকোয়েস্ট করি, সবসময় ঘটনা শোনার সাথে সাথে লাইক কমেন্ট করতে ভুলো না। কারণ তোমরা যদি লাইক কমেন্ট না করো তাহলে ঘটনার রিচ কিন্তু অনেকটাই কমে যায়। আমি তাই প্রত্যেকটা সময় তোমাদেরকে রিকোয়েস্ট করি, যখন তোমরা ঘটনা শুনবে লাইক কমেন্ট করে গল্প কথার পাশে থাকবে। এবং বলে রাখি, গল্প কথা কিন্তু কোনো রকম কুসংস্কারকে প্রমোট করে না। আমরা ঘটনাগুলি শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবে গ্রহণ করি। আশা করব গল্প কথা পরিবারে যারা প্রত্যেকটা সময় ঘটনা শুনছো তারাও কিন্তু ঘটনাগুলিকে শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবেই গ্রহণ করবে। এবং তোমরা ঘটনাগুলিকে বেশি বেশি করে শেয়ার করো, যাতে অনেকের কাছে ঘটনাগুলো পৌঁছায়। এবং বলে রাখি, যারা আমাকে ঘটনা পাঠাতে চাও কি করতে হবে, ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তোমরা সেখানে আমাকে ঘটনা লিখে পাঠিয়ে দিতে পারো, অথবা তোমরা আমাকে ইমেলের মাধ্যমেও কিন্তু ঘটনা লিখে পাঠাতে পারো। চলে যাব আজকের যে দ্বিতীয় ঘটনাটি আছে। আজকের যে দ্বিতীয় ঘটনাটি আছে সেটাও বেশ ভয়ের, আশা করব তোমাদের বেশ ভয় লাগবে। আজকে দ্বিতীয় ঘটনা লিখেছে অনিমা বিশ্বাস, এবং তিনি ঘটনাটি যেভাবে লিখেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। এইটা ঠিক ভূতের গল্প নয়। সেই বয়সে আমার মনে এই ব্যাপারটা এতটাই ভয় সৃষ্টি করেছিল যে আজও এখনও ভুলতে পারি না, তাই লিখে ফেললাম। আমার 2 মামা। বড় মামাকে আমরা জ্ঞানত দেখিনি। আমার মামা ছিলেন মিলিটারির কমান্ডো। মায়ের কাছে গল্প শুনেছি মামা নিজের কর্মক্ষেত্র থেকে বাড়ি ফেরার পথে কিছু দুষ্কৃতীদের আক্রমণে আক্রান্ত হন এবং তাদের হাতেই খুন হয়, যাকে বলা হয় শহীদ। এই বড় মামার এক ছেলে আর এক মেয়ে। আমার এই দাদাও দিদি তখন খুব ছোট। তারাও হয়তো বড় হওয়ার পর বাবার মুখটা ঠিকঠাক মনে করতে পারত না। আর ছোট মামা ছিলেন পিডব্লিউডির ক্লার্ক। ছোটবেলায় মায়ের সাথে অনেকবার মামার বাড়ি গেছি। 2 মামারই এক জায়গায় আলাদা আলাদা বাড়ি। আমরা ছোট মামার ঘরেই উঠতাম, কেননা মামা মারা যাওয়ার পর মামি 2টো বাচ্চা নিয়ে খুব কষ্টের মধ্যে দিন কাটিয়েছে। আমরা যখন একটু বড় হয়েছি তখন বড় মামার ছেলে মেয়ে অর্থাৎ আমাদের দাদা দিদি অনেকেই বড়। ছোট মামাদের ঘরে খাওয়া দাওয়া করলেও বড় মামার ঘর থেকে দিদি আমাদের নাম ধরে চিৎকার করে ডাকতো। গেলেই দিদি 1 গ্লাস করে দুধ আমাদের খেতে দিত, ঘরের গরুর দুধ। আমরা খেয়ে কিছুক্ষণ ওখানে সময় কাটিয়ে দিদিকে বলে আবার চলে আসতাম ছোট মামার ঘরে। পরে আমার বাবার চাকরির সূত্রে বাড়ি থেকে এদিক ওদিক চলে যাওয়ার জন্য মামা বাড়িতে যাওয়া বন্ধ হয়। পরে মা খবর পেয়েছে মামাতো দিদির একটা অসুখের কথা। অসুখটা হলো দিদি ভোরের দিকে নতবা সন্ধ্যের দিকে শুয়ে থাকা বা বসে থাকাকালীন উঠতে গেলেই ধরাম করে পড়ে যেতেন। সামনাসামনি যাই থাকুক তার উপরেই পড়তেন। আর পড়ার মুখে পড়ে বিশ্রী রকমের ভয় ভয় করা হাসি, আর সেই হাসি দেখলে যেন কোনো কারোরই গা শিরশির করে উঠত। দিদি খুব সুন্দর ছিল, বিরাট লম্বা চওড়া মুখশ্রী, খুব সুন্দর, তবে গায়ের রং ছিল শ্যামবর্ণা। দিদি এত ভালো ছিল, পাড়ার সবাই এবং আত্মীয় স্বজনরাও দিদিকে ভীষণ ভালোবাসত। সে দিদির এরকম হওয়াতে মামার বাড়ির আশেপাশে এমনকি আমরা সবাই চিন্তিত, হঠাৎ কেন এমন হলো। ডাক্তার, কবিরাজ যে যা বলছে মামি কোনো কিছুই বাদ রাখিনি। পরে মা মামির মুখে শুনেছে দিদিকে নিয়ে গিয়েছিলেন আমার আরও এক মামা। সেই মামা আমার মায়ের জ্যাঠতো দাদা।
ওনারা থাকতেন খিদিরপুরে। ওই মামাদের বাড়ির সবাইও দিদিকে ভীষণ ভালোবাসত। ওখানে ওই মামার এক মেয়ে দিদিকে নিয়ে বিকেলবেলা কলকাতার এক পুরনো পরিত্যক্ত রাজবাড়ি দেখতে গিয়েছিল। দিদিকে রাজবাড়ি পুরোটা দেখাতে দেখাতে সন্দেহ হয়ে গেছিল। খিদিরপুর থেকে চলে আসার কিছুদিন বাদ থেকেই দিদির এরকম শুরু হয়। অনেক অনেক চেষ্টা করেও কিচ্ছু করা যায়নি। আমার ওই সুস্ত্রী সুন্দর প্রাণবন্ত দিদি আর আগের মতো ছিল না। কারোর সাথে সেরকমভাবে কথা বলতো না, কোথাও যেতে চাইতো না। মুখের হাসিটুকু ধীরে ধীরে ম্লান হয়ে গিয়েছিল। আমার বাবার যখন ডায়মন্ড হারবারে পোস্টিং, তখন বাবা মাকে জিজ্ঞাসা করেছিল দিদিকে কয়েক মাস এখানে রাখবে কি না। আমার বাবাও দিদিকে ভীষণ ভালোবাসত। বাবা অফিসের ছুটি নিয়ে দিদিকে গিয়ে নিয়ে এসেছিল। কিছুদিন থাকার পরে পরেই একদিন দিদির সন্ধ্যাবেলায় পড়ে যায়। সেদিন অবশ্য আমি দেখিনি। আমি, আমার দিদি আর আমার মামাতো দিদি একই খাটে শুতাম। আমার দিদি আমার মামাতো দিদির থেকে 1-1.5 বছরের ছোট হবে। হঠাৎ একদিন সকাল 4টে নাগাদ মা আর আমার দিদি ধরধর করে উঠল। মামাতো দিদিকে ঠাকুরের আসন থেকে জলমুখ দিচ্ছে। দিদির গলায় একটা মাদুলি ছিল, সেটা দিদির নাকের কাছে ধরছে। ততক্ষণে আমার ঘুম ভেঙে গেছে। তাকিয়ে দেখি দিদির মুখে সেই ভয়াবহ বিশ্রী গা শিরশির করা হাসি। আমি দিদির দিকে তাকাতে পারছিলাম না, ভীষণ ভয় হচ্ছিল। ওই হাসি দেখে কষ্ট হচ্ছিল দিদির জন্য ভীষণ, তাও অন্য ঘরে চলে গিয়েছিলাম। আরও একদিন সন্ধ্যাবেলা দিদি বাথরুমে যেতে গিয়ে পড়ে যায়। আমাদের একটা বিশালাকার শক্তপোক্ত অ্যালুমিনিয়ামের হাঁড়ির ওপর হাঁড়িটা তেবড়ে তুবড়ে গেলেও আশ্চর্য, দিদির কোথাও কোনো কিছুর আঘাত পর্যন্ত ছিল না। দিদির কোথাও ব্যথাও লাগেনি। এইসবের জন্য অনেকেই আবার বলতো মামার দিদির ভীষণ টান ছিল, আর সেই কারণে অপঘাতে মৃত্যু হওয়ার জন্য দিদির ওপর যে মায়া, সে মায়া অতৃপ্ত আত্মা কিছুতেই কাটাতে পারছিল না। সেই জন্য দিদির এরকম হচ্ছে। এরপরে দিদিকে নিয়ে যাওয়া হয় একজন গুণিনের কাছে। তারা বলে যে আমার দিদিকে সাবধানে রাখতে, এবং সেই গুণিন বলে যে আমার দিদির ওপরে কোনো কিছুর নজর পড়েছে। আমার দিদি যখন কলকাতা সে রাজবাড়িতে গিয়েছিল, সেখানেই নাকি আমার দিদির ওপরে কোনো কিছুর নজর লাগে, এবং তারপর আমার দিদি এরকম হয়ে যায়। এরপরে আস্তে আস্তে ও রোগা হতে থাকে এবং বিছানায় পড়ে যায়। কারোর সাথে কথা বলা তো দূরের কথা, চোখ খুলে তাকাতে পারত না। এভাবে আস্তে আস্তে প্রায় 1 মাসের কাছে এসে দিদি মারা যায়। এরপরে আমাদের সারা বাড়ি নিস্তব্ধ হয়ে যায়। এর কিছুদিন পরে আমি হঠাৎ খেয়াল করি আমাদের বাড়ির কলপরের ধারে কেউ একজন দাঁড়িয়ে আছে। আমি স্পষ্ট বুঝতে পারি সেটার কেউ নয়, আমাদের দিদি। এবং তারপরে তাকে আর কোনোদিনও দেখতে পাইনি। এটাই ছিল ঘটনা। দ্বিতীয় ঘটনাটাও কিন্তু বেশ অদ্ভুত ছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও। এবং যারা আজকে ফার্স্ট টাইম গল্পকথার ঘটনা শুনছো, তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। কারণ তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে ঘটনার রিচ কিন্তু অনেকটাই কমে যাবে। তাই আমি সবসময় তোমাদেরকে রিকোয়েস্ট করি ঘটনা শোনার সাথে সাথে সাবস্ক্রাইব করো, লাইক করো। এবং যারা আজকে ফার্স্ট টাইম গল্পকথার ঘটনা শুনছো, তাদেরকে বলবো প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো এবং শেয়ার করতে ভুলো না। এবং তোমরা ঘটনা পাঠাতে হলে কি করতে হবে, ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তোমরা সেখানে আমাকে ঘটনা লিখে পাঠাতে পারো। এবং তোমরা যদি মনে করো আমাকে ইমেল আইডির মাধ্যমেও ঘটনা লিখতে পারো। কেমন লাগলো আজকে 2টি ঘটনা অবশ্যই কমেন্ট করে জানাও। চলে যাব আজকের 3য় ঘটনা, আজকের লাস্ট ঘটনায়। আশা করবো আজকের লাস্ট ঘটনাটাও তোমাদের বেশ অদ্ভুত লাগবে। তবে লাস্ট ঘটনায় যাওয়ার আগে বলতে চাই, লাইক কমেন্ট করে পাশে থাকো। চলে যাচ্ছি আজকের লাস্ট ঘটনায়। আজকে যে লাস্ট ঘটনাটি আছে লিখেছে বরিন দে। তিনি যেভাবে ঘটনাটি লিখেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। সাল 2023। এবার নতুন বছরে একাই বেরিয়ে পড়লাম। আমি ঝাড়া হাত পা, অবসর নিয়েছি আর আমি অকৃতদার। তাই ঠিক করলাম 2-3 দিনের জন্য মনটা ঠিক করে আসি। দক্ষিণ কলকাতার এক 1400 স্কোয়ার ফুট 3 তলার ফ্ল্যাটে থাকি। স্কুল কলেজ কর্মক্ষেত্রে বন্ধুবান্ধব মাঝে মাঝে এসে বাড়িতে আড্ডা দিতে যায়। আর কাছে লোক বৃন্দাবনে সবাই।
কাছাকাছি থাকে। সকলে এসে সমস্ত গৃহস্থলীর কাজ করিয়ে দুপুরে খাবার খেয়ে চলে যায়। নিকট আত্মীয় স্বজন খুব একটা নেই। চলে গেলাম হাজারিবাগ। কোয়াজাত এক্সপ্রেস 11:35 ছেড়ে সন্ধে 6:11 পৌঁছবে কলকাতা স্টেশন থেকে। নির্দিষ্ট সময় পৌঁছে গেলাম। স্টেশনের বাইরে বেরিয়ে একটা অটোতে উঠে চললাম থাকার জায়গায়, যেটা আগে থেকেই ঠিক করা আছে। হোটেলে বড় একটা পছন্দ করি না আমি, তাই আমার একজনের পরিচিতের বাড়ি ঠিক করে নিয়েছিলাম। জায়গাটা মাতারি, বেশ গাছপালায় পরিপূর্ণ নিস্তব্ধ জায়গা। বাড়িটায় পৌঁছে দরজায় বেল দিতে একজন 60 থেকে 65 বছর লোক দরজা খুলে দিয়ে হিন্দিতে জিজ্ঞাসা করল, আব্বাস। তার মুখে কাঁচা পাকা দাড়ি, গায়ে একটা অ্যালোয়ান আর ধুতি। আমি হা বলায় দরজা ছেড়ে দিল। আমি ভেতরে গেলাম। ভেতরে ঢুকে সে দরজা বন্ধ করে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে লাগলো। আমি তার পেছন পেছন দোতলায় উঠতে লাগলাম। সিঁড়িতে উঠতে উঠতে আমি তার নাম জিজ্ঞাসা করতে সে বলল, রামচরণ। সে দোতলায় উঠে 3টে ঘরের মধ্যে একটা খুলে দিল। আমি ঘরে ঢুকতেই সে ঢুকে আলো জ্বেলে দিল। আলোটা টিউবলাইট, কিন্তু খুবই নিষ্পপ। দোতলায় বাথরুম। আমি রামচরণকে 1 বালতি গরম জল দিতে বললাম। সে গরম জল দিয়ে গেল একটু পরেই। আমি বললাম, তোমার বাড়ি কোথায়? সে বলল 2 মাইল দূরে। সেখানে তার 2 ছেলে আর স্ত্রী আছে। মাঝে মাঝে সেখানে যায় গরম জলে স্নান করে। গরম পোশাক পরে রামচরণকে হাঁক পারলাম। সে এসে দরজায় দাঁড়ালো। আমি বললাম, কুছ নাস্তা আর চাইয়ে, বন্দোবস্ত হয়ে যায়গা। ও বলল, জরুর। ওকে কিছু টাকা দিলাম। ও নিচে নেমে বাইরে চলে গেল। এখন সন্ধে 7:30। আমি একটা সিগারেট ধরালাম। ঘরটা বেশ প্রশস্ত। আসবাব বলতে একটা সিঙ্গেল খাট, পরিপাটি করে বিছানা করা, মশারিও আছে, আর আছে একটা সেন্টার টেবিল আর গোটা 3 নিচু চেয়ার, যেটার একটায় আমি বসে আছি। ওদিকে একটা কাবাড আর 2টো জানালা। আমার সুটকেসটা কাবাডে চালান করে দিয়েছি। একটু পরেই রামচরণ চা আর কিছু খাদ্য সামগ্রী নিয়ে হাজির হলো। সে সমস্ত সেন্টার টেবিলে রেখে ঘর থেকে বেরিয়ে গেল। আমি খাওয়া শুরু করলাম আর ভাবতে লাগলাম, এই 1-2 দিনে কোথায় কোথায় বেড়াতে যাব। রাজারাপ্পা মন্দির, ক্যানারি হিল, কোনারবাদ, হাজারিবাগ লেক, সাংসেতু মিউজিয়াম, এইসব। চায়ে চুমুক দিতে দিতে একটা সিগারেট ধরালাম। সিগারেটটা শেষ করে একটু শত ইচ্ছা হলো। গায়ে মোটা লেপ চাপিয়ে বিছানায় সিঁধিয়ে গেলাম। ব্যাস চোখ লেগে এসেছে। খুব ঠান্ডা পড়ে গেল হঠাৎই গভীর রাতে। চতুর্দিক নিঝুম। আমি বাইরে বেরিয়ে রামচরণকে 2 বার ডাকলাম। কোনো সাড়া পেলাম না। কেমন যেন লাগলো। এদিকে খিদেও পাচ্ছে। আগেই বলেছি জায়গাটা বেশ নির্জন আর গাছপালায় আধিক্য। আমি ঘরে ঢুকে গ্লাসে ঢাকা জল খেলাম। বড় অসুবিধায় পড়ে গেলাম। দরজা বন্ধ করে বিছানায় বসে পড়লাম। ঘড়ি বলছে রাত 12:30। ঠিক এমন সময় বাইরে সিঁড়ি দিয়ে কারো উপরে উঠে আসার শব্দ পেলাম। তাহলে রামচরণ বোধ হয়, কিন্তু কোন কারণে বিছানা থেকে উঠতে পারলাম না। পায়ের আওয়াজটা দরজার সামনে এসে থেমে গেল। তারপর দরজায় ঠকঠক করে আওয়াজ পেলাম। আমি বিছানা বেয়ে জিজ্ঞাসা করলাম, কে? ওদিক থেকে রামচরণ বলে উঠল, আমি হুজুর। আমি উঠে দরজা খুলে দিলাম। দেখি রামচরণ দাঁড়িয়ে আছে, হাতে তার একটা বড় প্লেট আর তার উপরে উল্টো করে আর একটা বড় প্লেটে ঢাকা দেওয়া। সে আমার দিকে দেখে বলল, আপনার খানা নিয়ে এসছি সাহেব। ধরে প্রাণ এলো। চাই এইবার বাড়িতে কেউ আছে তাহলে। আর খিদে তো পেয়েছিল। আমি দরজা ছেড়ে দাঁড়ালাম। সে ভেতরে ঢুকে সেন্টার টেবিলে প্লেটটা রেখে দাঁড়ালো। তারপর বেড সাইড টেবিল থেকে জলের জগ থেকে 1 গ্লাস জল ঢেলে রাখলো। আমি জিজ্ঞাসা করলাম, কি এনেছো? সে পরে প্লেটটা খুলে পাশে রাখলো। দেখি চিকেন কারি আর গোটা কয়েক হাতে গড়া রুটি আর স্যালাড। বেশ গরম, ধোয়া বেরোচ্ছে। এই জোগাড় করা গেছে বলল সে। তারপর সে বেরিয়ে চলে গেল। আমি হাত ধুয়ে খেতে বসলাম। খাওয়া শেষ করে প্লেট 2টো ঘরের মেঝেতে রেখে বাথরুম থেকে হাত মুখ ধুয়ে এসে একটা সিগারেট ধরিয়ে বিছানায় বসলাম।
তারপর কাল কখন কোথায় যাব সেই ব্যবস্থা ভাবে এমন সময় হঠাৎই আমার মনে হলো কেউ যেন ঘরের বাইরে দাঁড়িয়ে আছে। আমি মনে মনে ভাবলাম যে কে এসেছে। আমি উঠে দরজার সামনে গেলাম। আমি জিজ্ঞাসা করলাম, কে? ওপাশ থেকে উত্তর এলো, আমি রামচরণ। আমি অবাক হয়ে গেলাম, ও তো এখনই এসছিল, আবার কেন আসলো? আমি দরজা খুলে দিলাম। দেখি রামচরণের হাতে ঠিক আগের মতোই একটা খাবারের প্লেট। আমি ওকে বললাম যে এটা কার জন্য? রামচরণ বলল, আপনার জন্য, আপনার যদি রাতে খিদে পায়। আমি দরজা থেকে সরে দাঁড়ালাম। রামচরণ ঘরে ঢুকলো, খাবারটা রাখলো, ঠিক আগের মতোই গ্লাসে জল ঢাললো, দিয়ে বেরিয়ে গেল। আমি অবাক হয়ে থাকলাম, তাহলে কি করে সম্ভব? এইভাবে সারা রাত ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে পড়ি। সকালে যখন আমার জ্ঞান ফেরে তখন রামচরণ দেখি বাইরে গাছে জল দিচ্ছে। আমি ওকে কি জিজ্ঞাসা করি, কাল রাতে তুমি বারবার 2 বার আমাকে খাবার দিতে এসেছিলে কেন? তখন রামচরণ আমাকে এমন একটা কথা বলে, সেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। রামচরণ আমায় বলে ওর ভাষায়, ও কাল রাতে এখানে ছিলই না, ও ওর বাড়িতে চলে গিয়েছিল ছেলের কাছে কোনো এক দরকারি কাজে। আমি তাহলে মনে মনে ভাবি যে তাহলে কাল রাতে কারা এসেছিল এই বাড়িতে? এটা শুনে আমার সারা শরীর শিউরে ওঠে এবং আমি সেদিনই সেই বাড়ির থেকে বেরিয়ে যাই মনে অনেক প্রশ্ন রেখে। এটাই ছিল ঘটনা। আজকের 3টি ঘটনায় কিন্তু বেশ অদ্ভুত ছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। এবং যারা আজকে ফার্স্ট টাইম গল্প কথার ঘটনা শুনছো তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না এবং প্লিজ লাইক কমেন্ট করে গল্প কথার পাশে থাকো। এবং যারা আজকে ফার্স্ট টাইম গল্প কথার ঘটনা শুনছো তাদেরকে বলবো লাইক কমেন্ট করো, সাবস্ক্রাইব করো এবং শেয়ার করতে ভুলো না। এবং তোমরা যদি গল্প কথায় ঘটনা পাঠাতে চাও কি করতে হবে, ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তোমরা সেখানে আমায় ঘটনা লিখে পাঠিয়ে দাও। এবং প্লিজ রিকোয়েস্ট করছি লাইক করতে ভুলো না, কারণ লাইক না করলে রিচ অনেকটাই ডাউন হয়ে যায়। এবং যেহেতু ডাউন হয়ে গেছে অনেকটাই, তাই বলবো লাইক করে দাও। অনেক ধন্যবাদ আজকে 3টি ঘটনা শোনার জন্য। দেখা হচ্ছে সামনের দিন ঠিক রাত 10টায়।